তারপরে আমরা তার ছাত্র যারা ছিলাম অর্থনীতি বিভাগে তার সাথে দেখা করতে গেছি, তাকে একটা সম্বর্ধনা দেব। উনি খুব বিনয়ের সাথে বললেন, আমি কোনো সম্বর্ধনা সবাই যাব না। আমরা একটু অবাক হয়েছি, আমরা তার সরাসরি ছাত্র, এই প্রথম আমরা গেছি, আমরা তার ছাত্র, তার ডিপার্টমেন্টের, তাকে সম্বর্ধনা দেব। জিজ্ঞেস করলাম কেন? উনি বললেন, সম্বর্ধনা সবার সমস্যা হচ্ছে এখানে খালি প্রশংসা করা হয়, সমালোচনা নাই। আমার কোনো ভুল ত্রুটি সীমাবদ্ধতা ধরিয়ে দেবে না কেউ। ওই রকম জায়গায় আমি যেতে চাই না, এবং উনি আসেন শেষ পর্যন্ত। আমাদের দেশে এটা আছে, এটা কালচারটা এরকম, হয় গলাগলি না হলে গালাগালি, মাঝামাঝি কিছু নাই। চীন একটা কত বড় দেশ, কি বিরাট বিপ্লব হয়েছে, এবং তার অবিসম্বাদিত নেতা ছিলেন মাও জেদুং। এই মাও জেদুং জীবিত থাকবার সময় শুরু হয়েছিল তাদের সাংস্কৃতিক বিপ্লবের সময়। তার স্ত্রী জিন কিয়াং সরাসরি পার্টি লাইনের বিরোধিতা করে কাজ করছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের বিজয়ের পরে, জিন কিয়াংদের পরাজয়ের পরে পার্টি মূল্যায়ন করতে বসলো, এবং সেই মূল্যায়নে তারা বলল মাও জেদুং অনেক বড় বিপ্লবী ছিলেন, কিন্তু তার জীবনকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, তার 30 ভাগ তিনি বিপ্লব বিরোধী কাজ করেছেন, আর 70 ভাগ বিপ্লবের পক্ষে কাজ করেছেন। আমাদের দেশে কল্পনা করতে পারি আমরা এরকম? মানে সবার কথাই আমি বলি, এবং এই জন্য না, এই ধরনের আলোচনায় আমি একটু বিব্রত বোধ করি। কারণ একটা মানুষকে আমি খুবই ভালোবাসি, কিন্তু তার একটা দুটো আচরণ আছে আমার একদম পছন্দ হয় না। হতে পারে তো, এমনকি আমার পিতা বা আমার বড় ভাই, যার সমালোচনা করার কোনো প্রশ্ন নাই, তারপরেও কিন্তু আমার মনে হতে পারে আমার পিতা এই এই কাজ ঠিক করেননি। আমাদের দেশটা এরকম, আমাদের দেশের সংস্কৃতি এরকম, মুরব্বী যারা তাদেরকে মান্য করতে হবে, অমান্যের কোনো বিষয় নাই, সমালোচনার কোনো বিষয় নেই। উনি যে কোনো ভুল করতে পারেন এই বিবেচনায় নিজেদের মধ্যে আনা যাবে না। এই জন্যেই এমন একটা অনুষ্ঠানে আপনারা দেখেছেন, আমার বারবার এটা মনে হয়েছে, আচ্ছা আমার যদি মনে হয় যে কোনো কোনো বিষয়ে আমার তার সমালোচনা আছে, এটা বলতে পারবো? ভক্তদের সামনে বলা যায় না। বাংলাদেশে ভক্ত এরকম হয়, আনুগত্য এতই প্রস্তান্তিত হতে হয়, এতই অন্ধ হতে হয়। সবচাইতে অসুন্দর মানুষ, তার রং যদি কাকের মতো কালো হয়, তবু বলতে হবে ওই কৃষ্ণ বর্ণের মধ্যে যে চাকচিক্য আছে, এই রকম কারো মধ্যে নাই। আমাদের এটা একটা বিপদ যে আমরা আমাদের ইতিহাসও এই কারণে রচনা করতে পারি না। আমাদেরকে বলতে হবে শেখ মুজিবই ঘোষণা করেছিলেন স্বাধীনতার, অথচ উনি যদি ঘোষণা না করে থাকেন তাহলে কি উনি ছোট হয়ে যান? উনি স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ ছিলেন। যেভাবেই তার ভূমিকা থাক, যুদ্ধের ময়দানে অনুপস্থিত থাক, পাকিস্তানি আর্মিদের কাছে সারেন্ডার করে ধরা দিয়ে থাক, তারপরেও ওনার নামেই যুদ্ধটা হয়েছিল, ওনার নামেই স্বাধীনতার লড়াই হয়েছিল। কিন্তু আমাদের সংস্কৃতি এরকম, আমাদের বলতে হবে সব কিছু উনি করেছেন, আর কেউ কিছু করে। এবং শেষ পরিণতিটা কি হয়, যা হয়েছে দেখছেন তো। এই রকম একটা সংস্কৃতির বাইরে আমাদেরকে আসতে হবে। ওই সংস্কৃতির ছাপ দেখেন, 15 বছরের সংগ্রাম অস্বীকার করে আমি 15 দিনের সংগ্রামকেই সবচাইতে বড় মনে করি, সেটা প্রচার করি এবং অন্যদেরকে ছোট বানিয়ে ফেলি। তাদের যে অবদান সেটা তো স্বীকার করি না, উপরন্তু ইতিহাস বিকৃত করে ইতিহাসকে ভুল পথে পরিচালিত করবার জন্য নতুন করে ইতিহাস বানাবার চেষ্টা করি। একটা বড় কাজ করবার পরে, একটা মহান কাজ করবার পরেও আমি এত ছোট কাজ করে ফেলি যে ওই মহানুভবতা আর মানুষের সামনে আসে না। আমার মনে আছে আমরা বেশ কয়েকজন মিলে একদিন একটা বৈঠকের মধ্যে বসছি। এই বৈঠকটা ছিল আপনার 15 দলের মধ্যে, মনে আছে আপনাদের? 15 দল সংগ্রাম করছিল
সেই সংগ্রামে আওয়ামী লীগ ছিল 15 দলের মধ্যে। ওই বৈঠকের মধ্যে মন্টু ভাই ছিলেন। কথায় কথায় এটা আসছে যে যখন পাকিস্তানিরা 25 আগস্ট হামলা করলো তখন আমরা কি করেছি? আমাদের সামনে তো কোনো ডিরেকশন ছিল না, কোনো বক্তব্য ছিল না। রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোনো ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি। যারা বলেন 7ই মার্চ তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ, এটা সবাই আমরা জানি। তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং তারপরে উনি আবার পাকিস্তানিদের বলেছে, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো। আলোচনার প্রস্তাব দিয়েছেন। এবং 7 তারিখের পরে 15 তারিখ থেকে ইয়াহিয়া ভুট্টো মুজিবের আলোচনা শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত চলেছে। 23 তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকনের ওইখানে, আপনি আলোচনাকে কেমন দেখছেন, অগ্রগতি হচ্ছে? শেখ মুজিব জবাব দিয়েছিলেন, অগ্রগতি না হলে আমি আলোচনা করতাম। তার 1 রাত 2 রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বর্বর কায়দায় আমাদের উপরে হামলা করেছে। আমরা সেটাও একটা গর্বের বিষয় তুলে ধরছি। 7ই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ! অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোনো ডিরেকশন নাই। ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল, গেরিলা যুদ্ধের কথা বলেছিল, নাকি আলোচনার কথা বলেছিল? আমরা বসে কথা বলছিলাম। মন্টু ভাই বললেন, সবাই জানেন মন্টু ভাই এখন গণফোরামের প্রেসিডেন্ট, সেই সময় আওয়ামী লীগের একজন বড় নেতা, তার আগে ছাত্রলীগের একটা বড় নেতা, একজন খুবই লড়াকু মানুষ হিসেবে পরিচিত। উনি বললেন, সবাই তখন আক্রান্ত হয়ে পালাচ্ছে, জানেন আপনারা, সবাই বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ দিয়ে শেষ পর্যন্ত ওই পার যাচ্ছে। ওনার বাড়ি একটা শেল্টার ছিল, ওনার বাড়িতে তখন কোরবান আলী, শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন। বসে আছেন আর ভাবছেন কি করব। বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি, উনি আমাদেরকে যেরকম করে বলছেন। এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে। এই তো আমরা ডিরেকশন পেয়েছি, আর্মির একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, আমাদের এখন আর চিন্তা করবার কিছু নাই। বুঝে দেখেন এত বড় একটা ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ কখনো মানুষের সামনে আসতে দেয়নি। এত বড় একটা ঘটনাই প্রমাণ করে যে সেই সময়ের বাস্তব অবস্থা কি ছিল। আমি এ নিয়ে বেশি লম্বা কথা বলতে চাই না, এই জন্য যে এরকম বললে অনেক কথা বলা যাবে। আমাদের স্বাধীনতা নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে আমরা নিজেরা তৈরি করেছি, সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে। কেউ যদি সত্যি সত্যি নির্মোহভাবে ইতিহাসটা তৈরি করে কেবল তখনই, এবং তখন যে যে ভূমিকা রেখেছে তাকে ততখানি মূল্য দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জিয়াউর রহমান সাহেবের প্রতি, কারণ আমি মনে করি ইনি একেবারেই একটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে অত বড় একটা ঝুঁকি নিয়ে ওই কাজটা করেছিলেন। খুব সহজ কথা, যদি যুদ্ধ শেষ পর্যন্ত জয়লাভ না করতো তাহলে তো জিয়াউর রহমানের অস্তিত্ব থাকতো না, তার পরিবারের অস্তিত্ব থাকতো না। রিস্ক নেবার কথা যদি বলেন তাহলে তিনি নিয়েছিলেন। শেখ মুজিব ধরা দিয়েছিলেন, ওনাকে এতবার করে বলা হয়েছিল, সবাইকে বলেছে, শেষ পর্যন্ত বলেছে অন্তত একটা কাগজের মধ্যে লিখে দেন যে আপনি ডিক্লেয়ার করেছেন স্বাধীনতা। উনি তো সেটা করেননি। এখন স্বাধীনতার ঘোষণা আমরা একটা তৈরি করেছি, ইতিহাস রচনা করবার জন্য আমাদের মুজিবনগর ইতিহাস তৈরি করতে হয়েছে। কিন্তু সবাই জানেন, শেখ মুজিব নিজে বলতেন, যখন সবাই মুজিবনগরে যেত তখন বলতেন, হ্যাঁ ভালোই তো, মুজিব যায় না মুজিবনগরে, সেই নগরে অন্যান্য লোক যায়। তার মানে মুজিবনগরের প্রতিও তার কোনো সম্মান ছিল না। এই কথাগুলো অনেকেই তখন বলতে পারেননি। আমরা বলেছেন অনেকে, আমরা অনেকেই বলেছি, তার অপছন্দ হয়েছে এবং ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করেছিলেন বলে তার পরিণতি আপনারা দেখেছেন। কথা লম্বা করব না, ইতিহাসকে কান টেনে লম্বা করা যাবে না, ইতিহাসের গলা টিপে তাকে ছোট করতে পারবেন না। ইতিহাস কোনো একদিন নিজের মতো বেরুবে এবং সেটাকে কেউ ধামাচাপা দিয়ে, গায়ের জোরে ধমক দিয়ে সেটাকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না। আমাদের দুঃখ হচ্ছে এই যে এই জাতির এত গুণ আছে, বাঙালি জাতি সম্পর্কে একটা কথাই যথেষ্ট,
হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। ভেবে দেখেন, এত বড় একটা ইন্ডিয়ান জাতি, তাদের মধ্যে গোখলে বাংলাদেশ সম্পর্কেই বলেছেন যে আমরা অন্তত 24 ঘন্টার সমগ্র ভারতবাসীর চাইতে এগিয়ে আছি। সেই বাঙালি জাতি এত ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে, যার কোনো জবাব নাই। আমরা স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছিলাম, কোনটা স্বাধীনতার ঘোষণা, সেই বিতর্ক এখনো শেষ হয়নি। অতএব এই কারণে এই ঘোষণা নিয়ে বিতর্ক এখনো চলছে। কথা সংক্ষেপ করব, তাই সরাসরি আমি আমার প্রসঙ্গে যাই। গতকাল ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা বৈঠক হলো। সেই বৈঠকে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা, এইরকম একটা ঘোষণা বা ইংরেজিতে যেটা বলছে প্রোক্লামেশন বা ডিক্লারেশন, এটা কখন হয়? যখন ঘটনাটা ঘটে, যখন মনে হয় আমার বলা উচিত কি হচ্ছে, আমার বলা উচিত কি হবে। যদি আমি নেতা হই, যদি আমি সেই ঘটনার পরিচালক হই, তার নেতৃত্ব প্রদান করি, আমি বলবো এটা ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারে। এই 5 মাস ধরে আমরা প্রতিনিয়তই আলোচনা করছিলাম, প্রতিনিয়ত আমরা বলছি না এত যে মানুষ রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না, দেশ বদলাবে, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের চেহারা পাবে। এই 15 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছিল, সমস্ত কিছু বদলে এই দেশ একটা মূল্যবোধের দেশ হবে, এই দেশ একটা বাসযোগ্য দেশ হবে, এই দেশকে আমরা ভালোবাসতে পারবো, এটা আমার দেশ বলে গর্ববোধ করতে পারবো। আমরা কি না বলেছি? আমাদের ভিডিও ফুটেজগুলো দেখেন, কোনো কিছু বাদ পড়েছে? আমাদের আবু সাঈদরা যেরকম আছে, মুগ্ধরা যেরকম আছে, তেমনি যাত্রাবাড়ির ওইখানে যারা দেয়ালের আড়ালে লাশ হিসেবে শুয়েছিল, সেই ছবিগুলো তো বের করতে পেরেছি। আমাদের ডিক্লারেশনে আসেনি কোনটা? আমার খুবই অবাক লাগে, এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি। আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই। তা যদি না হয়, তাহলে 15টা কমিশন বানিয়েছেন কেন? তাহলে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছেন কেন? নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে চাইছেন কেন? আমরা ডেফিনেটলি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই, যেই বাংলাদেশ গত 15 বছরের তুলনায়, অথবা আরও যদি বড় করে বলি গত 54 বছরের তুলনায় একেবারে নতুন, যেই দেশ দেখে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে। এটা তো হয়েছে। যেরকম করে সাঈদ জীবন দিয়েছেন, এরকম দ্বিতীয় আর একটা জীবন দেওয়ার ঘটনা আমি এই পর্যন্ত প্রায় প্রতিদিনই সার্চ করি, এখন পর্যন্ত পাইনি। আবার বলি, মিছিলে চলতে চলতে হঠাৎ পুলিশ গুলি করলো বা বাহিনীরা গুলি করলে 2টো লোক মারা গেল। বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, অজস্র নাম বলতে পারবেন, কিন্তু একেবারে ওইখানে বন্দুক গুলি হতে পারে, সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে 2 হাত বাড়িয়ে বলছি তুমি গুলি করতে পারো, আমি নড়বো না, এবং গুলি করা হয়েছে, মারা গেছে। আর একটা উদাহরণ পৃথিবীর কোথাও পান না। তো তা থেকে আমি কি বলতে পারি না আমার লক্ষ্য কি ছিল? আমি বুঝতে পারি না এই যুদ্ধের ঘোষণা কি, এই আন্দোলনের ঘোষণা কি হতে পারে, ডিক্লারেশন বা প্রোক্লামেশন কি হতে পারে? না পারবার কি কারণ আছে? মানুষই বলেছে, ওই সময় স্লোগান উঠেছে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই মিলে বলেছি, টিভিগুলো যারা যারা তখন কথা বলতে পেরেছে সবাই বলেছে আমরা নতুন দেশ চাই, এইরকম দেশ, এইরকম নির্বাচন এবং সংস্কারের জন্য এই পদ্ধতি। এখন নতুন করে বলবার জন্য সবার সাথে কথা বলতে শুরু করেছে। আমরা জানি না যারা যারা এই ঐক্য সম্পর্কে এত কথাবার্তা বলছেন, খেয়াল করেন এই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ ছিল বড় বড় 2টো পার্টি। আমি যদি আপনাদের কাছে এই কথা বলি তাহলে একেবারেই বেমানা হয়। বড় 2টো পার্টি জামাত এবং বিএনপি একসাথে 20 দলীয় জোটে ছিল। এই আন্দোলন চলতে বিজয় অর্জন করতে করতে 2টো দল 2 দিকে চলে গেছে না? কেন গেল? খুবই সহজ কথা। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে, এখন একটা নাই। তাহলে বিএনপি যদি একক হয়, প্রতিদ্বন্দ্বিতা কে করবে? জামাত মনে করতেই পারে আমরাই তাদের প্রতিদ্বন্দ্বী হব, অতএব তারা চলে যাবে। তারপরে জামাত যদি বলে আরো ঐক্যবদ্ধ হও, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারি, ঐক্য তো ছিল আপনাদের, সেই ঐক্য তো এখন নাই, রিয়েলিটি এখন নাই। এবং এটাও রিয়েলিটি যে নির্বাচন যখন হবে তখন আলাদা আলাদা নির্বাচন করবার অধিকার গণতান্ত্রিকভাবে আপনাদের আছে।
তো নির্বাচন যখন চলবে তখন সবগুলো পার্টি একসাথে লড়াই করবে নাকি? সেরকম ঐক্য তো হবে না। ঐক্যটা হতে পারে একটাই কারণে, সেটা হচ্ছে যেরকম করে বলে না, ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিভেদের মধ্যে ঐক্য। আমাদের মধ্যে মত পার্থক্য আছে, তার মধ্যে ঐক্য। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে মাইনরিটির ওপিনিয়ন, মাইনরিটির কথা বলার অধিকার সব সময় থাকবে। তার মানে এটাই হলো আপনার ভিন্নতা সহ একটা ঐক্য। আমাদের অনৈক্যের সুর থাকলেও, আমাদের মধ্যে মতান্তর থাকলেও আমাদের মধ্যে ঐক্য আছে, সেটাই গণতন্ত্র। এবং ওই যে বলে না, কার্লাইল কি বলেছিলেন যে আপনার কথার সাথে আমি একমত না হতে পারি, মত সমর্থন করতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমার যা করতে হয় আমি তাই করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো তাহলে ঐক্য কাকে বলছি আমরা? সবাই মিলে একটা ঘোষণা তৈরি করবেন, কেউ বলবে কতখানি ভূমিকা ছিল সেই সময় অমুক দলের, তা বলতে হবে। আমার কাছে মনে হবে ওই দলের কোনো ভূমিকাই ছিল না। কি করব? কিভাবে মেলাবেন? এরকম নাই। কেউ মনে করে এই দল বা সেই দল নিজে মনে করে তার ভূমিকা অনেক বড় ছিল, আর বাকি লোকগুলো মনে করে তার এমন কোন ভূমিকা ছিল না। অনেকেই আছে এরকম নাই নিজেদের মধ্যে। সবই যদি মিলাতে পারেন, ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে তো দেশে অনেকগুলো পার্টিরই দরকার লাগে না, সব মিলে একটাই পার্টি হতে পারে। আপনারা এই যে সংস্কারের কাজকর্ম চালাচ্ছেন এবং বলছেন, ডক্টর ইউনূস নিজে বলেছেন আমরা সংস্কার করব যেই ব্যাপারে সবার ঐক্যমত্য আছে। কিভাবে বুঝবেন সবার ঐক্যমত্য আছে? এখন বুঝতে অসুবিধা আছে? আপনাদেরকে রিটেন লেখা দিয়েছেন রাজনৈতিক দলগুলো, এইরকম রিটেন প্রস্তাব, ধরেন সংবিধান সংশোধন করতে হবে কতগুলো ক্ষেত্রে, বিভিন্ন পার্টিগুলো মিলে 2000 প্রস্তাব দিয়েছে, লিখিত দিয়েছে। তো এই 2000 প্রস্তাব পড়ে বলতে পারবেন না এই 20টা সবার কাছে কমন, এই 20টার মধ্যে আমরা এখন সংস্কার করে ফেলি? তাহলে ঐক্যমত্যের জন্য আলাদা কমিশন বাড়াচ্ছেন কেন? ঐক্যমত্যের জন্য আবার 6 মাস দেরি করছেন কেন? আপনি তো সংস্কার এখনই করতে পারেন। এই সংস্কারে পাজে হাত দেওয়ার জন্য আপনার 1 মাস সময় তো লাগবার কথা না। একটা দেশ, একটা রাজনীতি যদি জ্ঞান নির্ভর না হয় তাহলে সেই দেশ এগুবে না। একটা দেশ উন্নত মানেই সেই দেশ জ্ঞানে সমৃদ্ধ। যদি জ্ঞানে সে পশ্চাৎপদ হয় তাহলে অর্থনীতিতে সে এগিয়ে থাকতে পারবে না। অর্থাৎ জ্ঞানের চর্চা সবাই করবে। গণতন্ত্র কোনো সময় বলে না মেজরিটি মাইনরিটি বলে, মেজরিটি যদি বলে রাইট করা ঠিক, তাহলে সেটা ঠিক হবে না। মেজরিটি যদি মিথ্যাকে সত্য বলতে চায় তাহলে সেটা ঠিক হবে না। গণতন্ত্র মানে একই সঙ্গে জ্ঞানের চর্চা, সত্যের অনুসন্ধান, এবং এই মিলে যখন মেজরিটির ওপিনিয়নকে মূল্য দেওয়া হবে তখন সেটা একটা বাসযোগ্য এবং সেটা সামনের দিকে অগ্রসরমান সমাজ তৈরি হতে পারে। এবং সেই কাজ করবার জন্যই আমরা এই যে চর্চাগুলো করা হচ্ছে আমরা সেগুলোর পক্ষে কথা বলছি। আমরা ওইটাই চাই। আমি বরঞ্চ জিয়া রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ দিই, এবং মাঝে মাঝে আমি বিএনপির নেতাদেরকে বলি যে আপনারা এই বিষয়টা কেন বলতে পারেন না? নিয়মিত আওয়ামী লীগ বলে গেছে জিয়া রহমান খুবই ওত পেতেছিল এবং তিনি সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন। অথচ আমি যতগুলো পড়ে দেখেছি, খেয়াল করবেন আমি কিন্তু সেই সময় বিএনপি করিনি, আমি বিএনপি কখনো করি না। আর সেই সময় বিএনপির সাথে তো আমাদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল, আমি ভিন্ন দল করতাম, ভিন্ন মতও ছিল, কিন্তু অতঃপর দেখা যাচ্ছে সত্যি সত্যি জিয়া রহমান নিজে কোনো মতলব এটে বসেছিলেন এবং ক্ষমতা দখল করেছেন, এইটা কেউ প্রমাণ করতে পারেনি।